দেখছেন দিনের প্রধান খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের নিয়মিত অনুষ্ঠান বাংলাদেশ এখন। আজ সঙ্গে আছে আমি জান্নাতুল ফেরদৌসী। আলোচনার জন্য স্টুডিওতে আছেন ডেইলি অবজারভারের জ্যেষ্ঠ সাংবাদিক কাজী আব্দুল হান্নান, আছেন এএফপির ব্যুরো চিফ শফিকুল আলম এবং দৈনিক আমার দেশের নগর সম্পাদক এম আব্দুল্লাহ। স্বাগত আপনাদের তিনজনকেই। আমরা শুরুতে আমাদের যে প্রধান খবরগুলি সেটি দেখে নিচ্ছি। দর্শক, আমরা শুরুতে আমাদের আজ টেলিভিশনের শনিবারের যে প্রধান খবরগুলি সেগুলি শিরোনাম দেখে আসছি। ২০ দলীয় জোটের ডাকা হরতালের কারণে সোমবারের এসএসসি ও সমমানের পরীক্ষা পিছিয়ে দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। রোববার দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এই ঘোষণা দেন। আগামীকাল থেকে পরীক্ষা শুরু, সোমবার ২ তারিখ থেকে। এই পরীক্ষাটা আমরা পরিবর্তন করে দিচ্ছি। এই পরীক্ষা পরিবর্তন করে তার পরের যে শুক্রবার জুম্মার নামাজ থাকে, সেজন্য আমরা পরীক্ষা 10টার পরিবর্তে 9টা থেকে শুরু করব, 9টা থেকে 12টা পর্যন্ত। সন্ত্রাস ও নাশকতা থেকে দূরে না থাকলে বিএনপিকে জনগণের রুদ্ররূপ দেখতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেছেন, সরকার কোনো ঝুঁকি নিতে চায় না বলেই সোমবারের এসএসসি পরীক্ষা পিছিয়ে শুক্রবারে নেওয়া হয়েছে। রোববার বিকেলে অমর একুশে বইমেলা উদ্বোধন করে তিনি একথা বলেন। কালকের পরীক্ষাটা আমরা পিছিয়ে শুক্রবারে দেওয়া হয়েছে, কারণ এই শিশুদের জীবন নিয়ে তো আমরা কোনো ঝুঁকিতে ফেলতে চাই না, কারণ যারা এই ধরনের জঙ্গিবাদী কর্মকাণ্ড করছে তারা তো মানুষ না। সবাই একযোগে এগিয়ে এলে হরতাল অবরোধ বন্ধ হয়ে যাবে বলে আশা করছেন বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ। রোববার সংসদে পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে একথা বলেন তিনি। কোন রাজনৈতিক দলের কর্মকাণ্ড তো হতে পারে না এই জন্য নাশকতামূলক সহিংসতামূলক কর্মকাণ্ড। আমি তাই মনে করি যেভাবেই হোক এটা আমাদের সবাই মিলে একসাথে হয়ে এটা প্রতিহত করতে হবে। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয় থেকে বের হওয়ার সময় সাবেক সংসদ সদস্য ও চেয়ারপারসনের উপদেষ্টা মোসাদ্দেক আলী ফালুকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। চলমান সংকট নিরসনে দুই পক্ষকেই ছাড় দিতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দিন আহমেদ। এক্ষেত্রে রাষ্ট্রপতি দুই নেত্রীকে ডাকতে পারেন বলে তিনি মনে করেন। রোববার ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন এডিটর স্পিকে তিনি একথা বলেন। কিছু ছাড় না দিয়ে সংলাপ কখনো অর্থপূর্ণ হয় না, সংলাপ কখনো সাকসেসফুল হয় না। সুতরাং তারাও নিশ্চয়ই ছাড় কিছু দিতে হবে তাদেরকে, এবং এই জন্য আমি মনে করছি যে যাদের সাথে পরামর্শ করে বেগম জিয়া বা সিদ্ধান্তগুলো গ্রহণ করেন, এই ব্যক্তিরা তার কাছে যেন থাকতে পারে। সংকট উত্তরণে সংলাপ আয়োজনে রাজনৈতিক দলগুলোকে বাধ্য করবেন ব্যবসায়ীরা। রোববার চলমান পরিস্থিতি নিয়ে এক জরুরি বৈঠকে একথা বলেন এফবিসিসিআই সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ। এছাড়া আগামী রোববার দুপুরে জাতীয় পতাকা হাতে টেকনাফ থেকে তেঁতুলিয়ায় রাস্তার পাশে দাঁড়িয়ে ব্যবসায়ীরা রাজনৈতিক সহিংসতার প্রতিবাদ করবেন বলে তিনি জানান। সারা দেশে যার যার ব্যবসা প্রতিষ্ঠান, সংগঠন, চেম্বার অ্যাসোসিয়েশনের সামনে দাঁড়িয়ে আগামী 8ই ফেব্রুয়ারি 2015 তারিখ রবিবার দুপুর 12টা থেকে 12টা15 পর্যন্ত জাতীয় পতাকা হাতে ব্যবসায়ীবৃন্দ অবস্থান কর্মসূচি পালন করবেন। আনুশকা ইমাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেখছিলাম আমাদের প্রধান শিরোনামগুলি। আমরা দেখছি যে আজকের কতগুলি পত্রিকা আমাদের হাতে এসেছে, সেগুলির কয়েকটি শিরোনাম যদি দেখে আসি। দ্য ইন্ডিপেন্ডেন্টে বলা হচ্ছে, নো লাইট অ্যাট দ্য এন্ড অফ টানেল, বিএনপি থ্রেটেন্স নন স্টপ হরতাল, ওয়ান মোর ডাইজ। মানবকণ্ঠ বলেছে, খুলে গেল সৌদি আরবের শ্রমিক রপ্তানির দুয়ার, হরতালে পেছালো প্রথম দিনের পরীক্ষা। এসএসসির কথা বলা হয়েছে, জঙ্গিবাদী কর্মকাণ্ডের কাছে জাতি মাথা নত করবে না, প্রধানমন্ত্রী একুশে বইমেলায় বলেছেন। মানব জমিনে বলা হয়েছে, কেমন কাটছে খালেদার দিন। 30 দিন ওনারা দিয়েছেন যে 30 দিনে গুলশান কার্যালয়ে তিনি কেমন ছিলেন। খালেদার কপালে দুঃখ আছে, সংসদীয় দলের বৈঠকে প্রধানমন্ত্রী। ভোরের পাতায় বলেছে, পুড়ছে গাড়ি, মরছে মানুষ, অবহেলিত আইন কমিশন তাদের স্পেশালিটি। খুলে গেল সবচেয়ে বড় শ্রমবাজার, হোঁচট খেলো কমলমতি পরীক্ষার্থীরা। আমাদের সময় লিড করা হচ্ছে, আলোকিত বাংলাদেশে বলা হচ্ছে, ছাড় দেবে না সরকার, প্রধানমন্ত্রী বলেছেন। খুললো সৌদি শ্রমবাজার। আর অবিরাম হরতাল, অবরোধের হুমকি বিএনপি। খালেদার মোবাইল, ইন্টারনেট, ডিশ এখনো বিচ্ছিন্ন। মোটামুটি গত কয়েকদিনের খবরের যে খালেদা জিয়ার অফিস এবং সেখানে বিদ্যুৎ থেকে সবকিছু সংযোগ বিচ্ছিন্ন, এবং গত দুদিনের যে খবরটি আমরা পেছনে ছুটছিলাম সবাই মিলে, সেটি হচ্ছে এসএসসি পরীক্ষা। এবং আজকে
শনিবার যেখানে শিক্ষামন্ত্রী ঘোষণা দিয়ে বলেছেন যে হরতাল চললে পরীক্ষাটি শুক্রবারে চলবে। আমি একটু হান্নান ভাইয়ের কাছে প্রথমেই আসি, যেহেতু উনি কোর্ট বিটে অনেক দিন আছেন। হান্নান ভাই, একটা রুল ছিল যে পাবলিক পরীক্ষায় 2012 সালে একটি রুল ছিল, এটি রিটের প্রেক্ষিতে বলা হয়েছে যে পাবলিক পরীক্ষা হরতালের আওতামুক্ত রাখা হবে, সব ধরনের পাবলিক পরীক্ষা। এরকম রুল খালেদা জিয়া এবং বেগম শেখ হাসিনা সহ দুই নেত্রী সহ সরকারের প্রতিটি রুল জারি করা হয়েছিল, যেটি হিয়ারিং এখনো হয়নি। বলা হচ্ছে বেঞ্চ বদল, বিভিন্ন নানা কারণে। আমরা খুব সম্প্রতি এই যে মামলার আইনজীবী তার সাথে কথা বলেছিলাম, উনি বলেছেন যে এটি নানা প্রতিবন্ধকতার কারণে এই রুলটি হয়নি। আপনি এই বিষয়ে কিছু যদি বলেন যে কি তথ্য আসলে আপনি শেষ পর্যন্ত জানেন কিনা এই রুলটির বিষয়ে? এক্সাক্ট রুলটি আমার স্মরণ নেই, তবে আমার যতটুকু স্মরণে আছে যে পাবলিক পরীক্ষা বাধাগ্রস্ত করার ব্যাপারে হাইকোর্টের একটি নির্দেশনা ছিল। এটাকে রুল বললে ভুল হবে, তবে রুল ইস্যু করে মূল মামলাটি নিষ্পত্তির জন্য রাখা হয়েছিল। সেই সময় একটা অবজারভেশন এবং নির্দেশনা দেওয়া হয়েছিল যে এটি হরতাল বা যে কোনো ধরনের পাবলিক পরীক্ষার উপরে অবস্ট্রাকশন তৈরি হয় এমন কিছুই করা যাবে না। বিশেষ করে রাজনৈতিক কর্মকাণ্ড দ্বারা এটাকে পাবলিক পরীক্ষা বিঘ্নিত করা যাবে না। বিষয়টি অনেকটা এরকম ছিল, তবে মূল রুলের সাথে বা এটা কোনো জাজমেন্ট নয়, এটা একটা দিক। আরেকটি দিক হচ্ছে যে হরতালকে বৈধতা দেওয়ার প্রশ্নে অথবা অবৈধ ডিক্লেয়ার করার জন্য বহুবার, একটি না একাধিকবার এটা নিয়ে উচ্চ আদালতে অনেকেই গেছেন এবং অবজারভেশনে সবসময় এগুলোকে আপনার কোর্ট এগুলোকে এড়িয়ে গেছেন যে এটি একটি রাজনৈতিক অধিকার এবং হরতাল কখনোই সহিংস কোনো উইপেন নয়, পলিটিক্যাল উইপেন নয়, যে জন্য এটা অপরাধমূলক কার্যকলাপ হিসাবে গণ্য করে আইনের আওতায় নিয়ে এসে বিধিনিষেধ আরোপ করা যাবে। মত প্রকাশের স্বাধীনতার সঙ্গে বেআইনি কার্যকলাপ যুক্ত হয়নি বলেই কিন্তু অবজারভেশনে সবসময় এটাকে পলিটিক্যাল অ্যাক্টিভিটিস হিসাবে গণ্য করা হয়েছে, কখনো ক্রিমিনাল অ্যাক্টিভিটিস হিসাবে গণ্য করা হয়নি। এখন প্রশ্নটা হচ্ছে যে বারবার আমরা এই ধরনের পাবলিক পরীক্ষায় গতবার 1 বছর আগেই আমরা দেখলাম যে ইন্টারমিডিয়েট পরীক্ষা এবং এসএসসি পরীক্ষা দুটোই গত বছর বিঘ্নিত হয়েছে এবং দেশের সবচাইতে দীর্ঘতম পরীক্ষা হয়েছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। আমি এই প্রসঙ্গে একটি ছোট্ট বিষয়ে আপনার দর্শকদের দৃষ্টি আকর্ষণ করব যে কিছুক্ষণ আগে আপনি যে পত্রিকার শিরোনামগুলো পড়ছিলেন সেখানে একটি কাগজে প্রধানমন্ত্রীর উক্তি কোট করা হয়েছে, জঙ্গিবাদী কার্যকলাপের কাছে জাতি মাথা নত করবে না। আমি যদি যে প্রসঙ্গে আমাদের এই আলোচনার সূচনা করলেন আপনি, সেই প্রসঙ্গের অবতারণা করে বলি যে গতকাল পর্যন্ত, এমনকি গতকালের আগের দিন শুক্রবারে পর্যন্ত বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত প্রধান দুটি বাহিনী, পুলিশ এবং র্যাব, এই দুই বাহিনীর প্রধানরা যেখানে বলছেন, বারবার আশ্বস্ত করছিলেন যে এমনকি বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়া হবে পরীক্ষার্থীদের, সেই জায়গায় সরকারের শিক্ষামন্ত্রী আপনার কয়েক ঘন্টার ব্যবধানে উনি পরীক্ষা শুরুর মাত্র 22 ঘন্টা আগে ডিক্লেয়ার করলেন যে পরীক্ষা 2 তারিখে পরীক্ষা হবে না, এটা পিছিয়ে যাবে। প্রশ্ন হচ্ছে, একদিকে প্রধানমন্ত্রী বলছেন জঙ্গিবাদী কার্যকলাপের কাছে জাতি মাথা নত করবে না, আরেকদিকে আইন শৃঙ্খলা রক্ষায় দায়িত্বে নিয়োজিত যে বাহিনী প্রধান তারা আশ্বস্ত করছেন, পাশাপাশি সরকার সেখান থেকে তার আগের অবস্থান থেকে সরে গেল। তাহলে আমরা কি বুঝবো? একজন সাধারণ নাগরিক হিসাবে আমার কি এটা ধারণা আছে? সাধারণ নাগরিকের ধূম্রজালের মধ্যেই আছে, এমনকি আমরা যারা এই পেশায় তারা ধূম্রজালের মধ্যে আছে। আমি বলবো যে সরকার রীতিমতন এখানে অতি স্বীকার করেছে। যাই আপনার কাছে আবারও আসবো। আজকে জানেন বিসিসিআর যে বৈঠকটি ছিল, ব্যবসায়ীরা তো বলেই আসেন যে তারা কতখানি ঝুঁকির মুখে রয়েছেন এবং সারা দেশের ব্যবসা অচল। তারা বারবার বলছিলেন সংকট সমাধান, যদিও প্রথম থেকে বলেছিলেন যে সংলাপে তারা বিষয়ে এগোবেন না, কারণ আগের দফায় তারা ব্যর্থ হয়েছেন। কিন্তু আজকে কিন্তু সিদ্ধান্ত হয়েছে যে সংকট উত্তরণ সংলাপ আয়োজনে রাজনৈতিক দলগুলোকে বাধ্য করবেন ব্যবসায়ীরা, এরকম একটি তাদের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। সারা দেশের আপনি জানেন যে ব্যবসায়ীদের অবস্থান, তারা বারবার বেশ
যারা পরিবহন খাত থেকে শুরু করে ব্যবসায়ী কিন্তু বারবার বলছেন এবং আজকে তারা এই ধরনের সিদ্ধান্ত নিয়েছেন, কর্মসূচি দিয়েছেন যে তারা পতাকা ব্যবসায় প্রতিষ্ঠানের পতাকা অর্ধনমিত রাখবেন এবং 3.5 কোটি ব্যবসায়ী রাস্তায় দাঁড়িয়ে যাবেন টেকনাফ থেকে তেঁতুলিয়া। আজকে কর্মসূচি ঘোষণা দিয়েছেন, আপনি কি বলবেন? না, একটা বিষয় হচ্ছে যে এফবিসিসিআই তো যখনই আমাদের এই পলিটিক্যাল ক্রাইসিস হয় তখন তারা একটা ইন্ডিপেন্ডেন্ট প্লেয়ার হিসেবে এমার্জ করতে চায়, কিন্তু এটা আসলে কোনো কাজে আসে না। এবং যখন বিরোধী দলগুলো সব সময় এফবিসিসিআই কে ভাবে যে এটা একটা প্রো গভর্নমেন্ট একটা বডি, ফলে তাদের কথার কতটুকু ওয়েট আছে সেটা নিয়ে ভাবতে হবে। এর আগে অনেকবার অনেক চেষ্টা করা হয়েছে, আমরা সালমান এফ রহমানকে দেখেছি, তারও আগে আব্দুল্লাহ আওয়াল মিন্টু বা অনেককেই দেখেছি, আসলে এটা হয় না। ওদের ইয়েটা সিনসিয়ার, ওরা যে চেষ্টাটা করছে সেটা অবভিয়াসলি সিনসিয়ার। বাংলাদেশের মানে বিজনেসের অবস্থা তো খুবই খারাপ, 30 দিন ধরে অবরোধ চলছে, ইকোনমি তো ব্লিডিং হচ্ছে খুব। তো এই জায়গায় ওদের উচিত ছিল যে একটা জাতীয় কনভেনশন করা সমস্ত বিজনেসম্যানদেরকে নিয়ে, তারপরে ওরা একটা অ্যাডপ্ট করতে পারতো যে আমরা এই ডিসিশনটা নিয়েছি। কেননা এফবিসিসিআই কে বিরোধী দল সবসময় একটা গভর্নমেন্টের একটা বডি হিসেবে। আমরা এই বিষয়ে কথা বলবো একটা ছোট্ট বিরতি শেষে, মাত্র 40 সেকেন্ড একটা বিরতি নিচ্ছি, আমরা সঙ্গে থাকবো। দেখছেন বাংলাদেশ এখন, আবার চলে যাচ্ছে আলোচনায়। আমরা শফিকুল আলম ভাই আপনার কাছে ছিলাম যে এই রাজনৈতিক অস্থিরতা বন্ধে ব্যবসায়ীদের উদ্যোগের কথা বলছিলেন। আপনি বলছিলেন যে প্রো গভর্নমেন্ট ভাবা হয় যারা নেতৃত্ব দিচ্ছেন। আমরা তো আসলে দেখি কি নিরপেক্ষ ব্যবসায়ী বা মানে এফবিসিসিআই যে প্রেসিডেন্ট সিলেকশনটাই এরকম যে সবসময় বিজনেসম্যানরাও চায় এমন একজনকে সিলেক্ট করব যার সাথে গভর্নমেন্টের সখ্যতাটা থাকে। ফলে উনি যখন এই কোন ধরনের সিনসিয়ার এফোর্ট নিতে চান, তার সিনসিয়ারিটি নিয়ে কোশ্চেনটা এসে যায় যে সে উনি কতটুকু সিনসিয়ার। আর অনেক ক্ষেত্রে দেখা যায় যে গভর্নমেন্ট এদেরকে ইউজ করে অপোজিশনকে একটু অবদমিত করার জন্য, যে না তোমাদের অ্যাক্টিভিটিস প্রো গভর্নমেন্ট হচ্ছে না বা অনেক কিছু। কিন্তু বাংলাদেশের নিরিখে যদি সত্যিকারের অর্থে ওরা যদি কিছু করতে চায়, তাদের উচিত এখনই একটা স্টাডি কমিশন করা যে কতটা আমাদের এই অবরোধ কতটা এফেক্ট করছে। কেন আমরা বিজিএমই বলছে যে তাদের 30% অর্ডার নাই, 30% অর্ডার এফেক্ট হয়েছে। তাহলে 30% অর্ডার যদি সত্যি